নমস্কার বন্ধুরা। আমাদের রাজ্য রাজনীতি দিল্লি নির্ভর, অর্থাৎ দিল্লির ওপরে নির্ভর করেই কি আমাদের রাজ্য রাজনীতি চলে? এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু তার আগে বলে নিই আপনাদেরকে, আমাদের রাজ্যের রাজনীতিকে এক্ষেত্রে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হলো তিপ্রাসা রাজনীতি, একটা হলো বাঙালিদের রাজনীতি বা বাঙালি এলাকা বা বাঙালিদের মধ্যে রাজনীতি। এবার আমরা যদি বাঙালিদের রাজনীতিটা দেখি, আমরা বাঙালি রাজনীতিতে আমরা দেখব যে বাঙালিরা, ত্রিপুরা রাজ্যের বাঙালিরা সর্বভারতীয় রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল। দীর্ঘদিন কংগ্রেস নির্ভর ছিল। কংগ্রেস দিল্লিতেও ক্ষমতায় ছিল, ত্রিপুরা রাজ্যেও ক্ষমতায় ছিল। তারপর আর একটা সর্বভারতীয় রাজনৈতিক দল ক্ষমতায় এলো, সিপিআইএম। সিপিআইএম দিল্লিতে কখনোই একলা ক্ষমতায় আসতে পারেনি। বিভিন্ন সময়ে সিপিএম অন্য দলগুলোকে পেছন থেকে সমর্থন করেছে, কিন্তু দিল্লিতে একলা ক্ষমতায় আসতে পারেনি, এটা ঠিক। কিন্তু ত্রিপুরাতে দীর্ঘদিন আপনার রাজত্ব করেছে সিপিএম। তো সিপিএম এর রাজনীতি যদিও দিল্লি কেন্দ্রিক বলা যাবে না, যতদিন ত্রিপুরাতে সিপিএম ক্ষমতায় ছিল তার অধিকাংশ সময়েই সিপিএম এর রাজনীতিটা ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। যদিও পলিট ব্যুরোর হেডকোয়ার্টার বা সিপিএম এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত, তবুও দীর্ঘদিন যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন সিপিএম এর সবচেয়ে বড় নেতা বা সবচেয়ে শক্তিশালী নেতা, সেহেতু তার প্রভাবের কারণে কলকাতা কেন্দ্রিক ছিল ত্রিপুরা রাজ্যের রাজনীতি, কিন্তু ত্রিপুরা কেন্দ্রিক ছিল না। এরপরে বিজেপি ক্ষমতায় আসে। বিজেপিও দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দল, এবং ত্রিপুরা রাজ্যে এরপরে হয়ে যায় সিপিএম এর হাত থেকে চলে যায় বিজেপির হাতে। বিজেপিও দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দল। ফলে এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বাঙালি রাজনীতিটা, বিশেষ করে আমি বলছি, এটা সবসময় এটা আমাদের রাজ্যে ট্রেন্ড দেখা গেছে যে বাঙালি রাজনীতিটা দিল্লি কেন্দ্রিক কোনো সর্বভারতীয় দলকে কেন্দ্র করেই ত্রিপুরা রাজ্যের বাঙালি রাজনীতি ঘুরপাক খেয়েছে, এবং যার ফলে ত্রিপুরা রাজ্যে কখনো আঞ্চলিক দলের বিকাশ ঘটেনি। আমরা বাঙালি নামে একটা দল ছিল, দলটা এখনো আছে। এই দলটা কখনোই ত্রিপুরা রাজ্যের বাঙালি জনসমাজে সেই গ্রহণযোগ্যতা পায়নি যে গ্রহণযোগ্যতা পাবে বলে তারা প্রত্যাশা করেছিল। তারা প্রথম দিকে তাদের কিছু কিছু আপনার গ্রাম পঞ্চায়েত এলাকাতে তাদের প্রভাব তৈরি হয়েছিল, বিধানসভাতেও সম্ভবত একবার তাদের প্রতিনিধি গেছিল, কিন্তু এরপরে বা এর চেয়ে বেশি কখনোই তাদের প্রভাব বিস্তার হয়নি। ফলে বাঙালিরা কখনোই ত্রিপুরা রাজ্যের কোনো আঞ্চলিক দলকে, আমরা বাঙালি যদিও ত্রিপুরাতে জন্ম হয়নি, পশ্চিমবঙ্গে হয়েছিল, এবং মূলত আনন্দমার্গের নীতি আদর্শকে কেন্দ্র করে পাথেয় করেই আমরা বাঙালি, সে নিয়ে আরেকটা দিন বিস্তারিত কথা বলা যাবে। তো এইভাবে আবর্তিত হয়েছে ত্রিপুরা রাজ্যের বাঙালি রাজনীতি, এখনো পর্যন্ত হচ্ছে। অন্যদিকে যদি তিপ্রাসা রাজনীতিকে যদি দেখি, আমাদের রাজ্যের এই তিপ্রাসা রাজনীতি কিন্তু কখনোই সর্বভারতীয় দলগুলোর ওপরে নির্ভরশীল ছিল না। কখনোই তারা দিল্লি কেন্দ্রিক রাজনীতি করেনি। তারা প্রায় শুরু থেকে, প্রথম দিকে তো ঠিক আছে, কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে একটা মানে ভাগাভাগি করে এদেরকে নিয়ে নেওয়া হয়েছিল। সিপিএম তিপ্রাসা এলাকাতে তাদের সংগঠন বিস্তার করে, এবং সেখান থেকে তাদেরই লোক পার্লামেন্টে যায়। সিপিএম এরই বেশিরভাগ সময় তিপ্রাসাদের মধ্য থেকে প্রতিনিধি আপনার দিল্লিতে যায়। কিন্তু যখন থেকে আপনার টিওজেএস এর জন্ম হয়, টিওজেএস ধীরে ধীরে রাজনীতিতে ভাব জমাতে শুরু করে, তখন থেকেই দেখা যায় এই পর্যন্ত, এখনো পর্যন্ত তিপ্রাসা রাজনীতি কোনো না কোনো আঞ্চলিক দলকে কেন্দ্র করে, ত্রিপুরা রাজ্যের মাটিতে জন্ম নেয়া কোনো না কোনো আঞ্চলিক দল, এবং যে দল তিপ্রাসা ভিত্তিক, তিপ্রাসা এলাকাতে তিপ্রাসা জনসমাজকে নিয়ে তাদের কথা বলে রাজনীতি করে, তাদের জন্যই কাজ করবে বলে প্রতিশ্রুতি দেয় এবং তাদের দাবিগুলোকে নিয়ে আন্দোলন করে, তারা কিন্তু বরাবর এরপর থেকে এই দলগুলোর পেছনেই তারা ছুটেছে, এই দলগুলোকে কেন্দ্র করে তাদের রাজনীতি ঘুরপাক খেয়েছে এবং আজকের দিন পর্যন্ত খাচ্ছে। কিরকম? প্রথমত হলো যে ত্রিপুরাতে সিপিএম ক্ষমতায় আসে 78-এ, এরপরে 88-এ কংগ্রেস আবার ক্ষমতায় আসে। কংগ্রেস কিন্তু একা ক্ষমতায় আসতে পারেনি, কংগ্রেস নির্ভরশীল হয়ে যায় আপনার টিওজেএস এর ওপরে। টিওজেএস এর সমর্থন ছাড়া কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দিল্লি কেন্দ্রিক না হয়ে বরং দিল্লিকে তাদের ওপর নির্ভরশীল করে
তারা রাজনীতিটা তখন 5 বছর চালিয়েছিল 93 পর্যন্ত। এরপরে সরকার চলে যায়। এরপরে সিপিএম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যদিও বামফ্রন্টের কথা বলে, কিন্তু সিপিএম একাই অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বারবার সরকার গঠন করেছে। কিন্তু এই সিপিএম যখন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার চালাচ্ছে রাজ্যে, তখন দেখা গেছে 2000 সালে এডিসিতে ক্ষমতায় এসেছে আইপিএফটি দল। আইপিএফটি দল ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা ভিত্তিক একটি আঞ্চলিক দল। এই আইপিএফটি কোন সর্বভারতীয় রাজনৈতিক দলের সমর্থন ছাড়া, সহযোগিতা ছাড়া, তাদের ওপর নির্ভরতা ছাড়া তারা ত্রিপুরা রাজ্যে এককভাবে ক্ষমতায় আসে এডিসি এলাকাতে। আর এরিয়াগত দিক থেকে দেখলে পরে ত্রিপুরা রাজ্যে এডিসির এলাকা, মানে এডিসি এবং নন এডিসি এলাকার মধ্যে এডিসি এলাকা হলো 1/3, বিশাল এলাকা। তো ত্রিপুরা রাজ্যে অধিকাংশ এলাকায় আপনার এডিসি এলাকা, 1/3 এলাকা এডিসির বাইরে। তো এই রকম অবস্থায় এই এডিসিতে তারা ক্ষমতায় আসে আইপিএফটি দল নিজের ক্ষমতায়। এরপরে 2018 সালে বিজেপিকে হারিয়ে যখন, সিপিএমকে হারিয়ে যখন বিজেপি ক্ষমতায় আসে, তার আগে বছর 2-1 ধরে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে মূলত আইপিএফটি তিপ্রাসা রাজনীতিকে তোলপাড় করে রেখেছিল। সিপিএমকে ব্যতিব্যস্ত করে দিয়েছিল। সিপিএম এর মানে সাংগঠনিক যে সিস্টেমটা, সেটাকে আপনার তিপ্রাসা এলাকাতে প্রায় তছনছ করে দিয়েছিল এবং এমনভাবে তারা প্রভাব বিস্তার করেছিল যে বাধ্য হয়ে বিজেপি তখন আপনার মেজরিটি সরকারে আসার জন্য আপনার আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্স করে। যদিও রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, আইপিএফটি ভালো সংখ্যক সিট পায়, কিন্তু আইপিএফটির ওপরে সরকার নির্ভরশীল হয়নি। কিন্তু সরকার তারা দুজনে মিলেই করে, আইপিএফটির লোকেরাও মন্ত্রিসভাতে যায় এবং তারাও ক্ষমতা ভাগাভাগি করে। এখনো পর্যন্ত আইপিএফটি ক্ষমতায় আছে, যদিও আইপিএফটি এখন প্রায় নাই এর বরাবর চলে গেছে। এরপরে গত 2-3-4 বছর 3 আগে আপনার তিপ্রামথা নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। তিপ্রামথা গঠিত হওয়ার পরে দেখা যায় যে আইপিএফটির জমি তারা দখল করে নেয়। পাহাড়ে সিপিএম এর যাও কিছু অবশিষ্ট আপনার ক্ষমতা ছিল, যাও সাংগঠনিক ব্যবস্থা ছিল, সেটাকেও তছনছ করে দিয়ে তিপ্রামথা বিরাট আকারে ধারণ করে এবং সে নিজের মানে ক্ষমতায় কোন সর্বভারতীয় রাজনৈতিক দলের সঙ্গে অ্যালায়েন্স না করে সে দ্বিতীয় বৃহত্তম দল হয় এবং একা নিজের ক্ষমতাতে রাজ্যে প্রথম কোন আঞ্চলিক দল হিসেবে সে মেইন অপোজিশন পার্টিতে পরিণত হয় এবং লিডার অফ দ্য অপোজিশন তাদের দল থেকে আপনার মানে এবার বিধানসভাতে তৈরি হয়। তো এরপরে যদিও তারা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আসে এবং এটাও ঠিক যে তাদের সমর্থন ছাড়াও বিজেপির সরকার একক সংখ্যাগরিষ্ঠতায় আগামী 5 বছর চালানোর মতন সংখ্যাগরিষ্ঠতা বিজেপির কাছে আছে। বিজেপি যদি মনে করে যে তিপ্রামথাকে লাগবে না, আইপিএফটিকে লাগবে না, তাহলেও তারা এই সরকারকে ফেলার মতো অবস্থাতে কেউ নাই, অন্যদেরকে সঙ্গে নিয়েও করতে পারবে না, এরকম একটা অবস্থাতে আজকের দিন পর্যন্ত রয়েছে। তো এইটাতে দেখা গেছে যে বাঙালি রাজনীতি সবসময়ই আপনার সর্বভারতীয় কোনো রাজনৈতিক দলের ওপরে, এবং সেই দলগুলি ম্যাক্সিমাম সময়ে কংগ্রেস এবং বিজেপি মূলত দিল্লি কেন্দ্রিক এবং মানে ত্রিপুরা রাজ্যের রাজনীতি, তার কারণে বেশিরভাগ সময়েই বাঙালি রাজনীতিটা দিল্লির দিকে তাকিয়ে থাকার রাজনীতি হয়েছে। অল্প সময় জ্যোতি বসু যতদিন ছিল ততদিন সিপিএম এর রাজনীতিটা, বা সিপিএম যখন ত্রিপুরা রাজ্যে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তখন আপনার কলকাতার দিকে আপনার বাকি রাজনীতি, সিপিএম এর রাজনীতি বা কমিউনিস্ট রাজনীতিটা তাকিয়েছিল, এটা ছিল। কিন্তু তিপ্রাসা রাজনীতি কখনোই দিল্লির দিকে তাকিয়ে থাকেনি। তারা নিজেদের মেরুদণ্ডের উপর ভর করে, নিজেদের ক্ষমতায়, নিজেদের জনতাকে সঙ্গে নিয়ে, নিজেদের মানে স্বাধীন আন্দোলন করে, যেরকম ভাবে আন্দোলনের সমালোচনা হতে পারে, আন্দোলনকে নিয়ে কেউ সঠিক বেঠিক নানান কথা বলতে পারে, সে যা বলতেই পারে, কিন্তু এইটা সত্য যে তারা এই ক্ষেত্রে তাদের যে ক্যাপাসিটি এর প্রমাণ দিয়েছে, সেই প্রমাণ দেওয়ার কারণেই তাদের কাছে বারবার সবগুলো রাজনৈতিক দল করে, সর্বভারতীয় রাজনৈতিক দলগুলোকে তাদের কাছে ছুটে যেতে হয়েছে।
তাদের হাতে পায়ে ধরতে হয়েছে, তাদেরকে মানাতে হয়েছে, তাদের দাবিগুলো মানতে হয়েছে, তাদের কাছে তাদের অনেক ক্ষেত্রে সারেন্ডার করতে হয়েছে, তাদের সহযোগিতা চাইতে হয়েছে। তো এই ত্রিপুরা রাজ্যের রাজনীতি সবসময় এইরকম একটা চরিত্র দেখা গেছিল। তো আমার মনে হয় না আমার কোনো বন্ধু যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন এক্ষেত্রে দ্বিমত পোষণ করবেন, কারণ দ্বিমত পোষণ করার মতো কোনো যুক্তি, তথ্য, তর্ক কিছুই ডেফিনেটলি নাই। তবুও যার যার যা মতামত তা অবশ্যই প্রকাশ করবেন যে এই ক্ষেত্রে এই যে কথাগুলো, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার কি মন্তব্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রকাশ করবেন। আর এই যে ব্যতিক্রমী আলোচনাগুলো, এই আলোচনাগুলোর সঙ্গে যুক্ত থাকতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে হবে। কারণ এই ধরনের ব্যতিক্রমী আলোচনা যেহেতু অন্য কোথাও পাবেন না, সেহেতু এই চ্যানেলে একমাত্র পাবেন। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে আপনি সেক্ষেত্রে নোটিফিকেশন পাবেন না। সুতরাং এই কাজটা আপনাকে প্রথমে করতে হবে। আর কেউ যদি আমার পেজটিকে এখনো ফলো না করেন তাহলে সেই কাজটাও করে রাখতে হবে, কারণ সেখানেও যখন আপলোড হয় তখন তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করা তো ডেফিনেটলি মন থেকেই করবেন, শেয়ারও নিজের মন থেকেই করবেন, যাতে আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব তারাও যাতে এই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারে। কারণ এটা আপনাদের প্ল্যাটফর্ম, এখানে আপনাদের কথা বলা হয়, এখানে আপনাদের জীবন অভিজ্ঞতার বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়। সুতরাং এই চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু আমার একার না, এটা আপনাদের সব্বার, আমার আপনাদের সব্বার। সুতরাং সবাই মিলে এই কাজটা করবেন, করব আশা করি। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার।